ডাক্তারদের সঙ্গে প্রায় 5 ঘন্টা বৈঠকের পর কলকাতার পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আরজিকর মামলায় এবার কি হতে চলেছে তা জানতে আজকে গোটা দেশের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টের চতুর্থ শুনানি। তার আগে বড়সড় জয় পেলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। কালীঘাটে ম্যারাথন বৈঠক শেষে কলকাতা পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে, 4টের পর আমরা টাইম দিয়েছি, সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে। যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে তিনি সরিয়ে দেবেন। ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে। ডিসি নর্থ, যে ডিসি নর্থ নিজের কাছে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হবে। আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন। এই আবহেই আজ সুপ্রিম কোর্টের শুনানি। তদন্ত কতদূর এগোলো তা নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্যদিকে সরকার ও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠক এবং সরকারের সিদ্ধান্তের বিষয়টিও উঠবে প্রধান বিচারপতির বেঞ্চে। গত শুনানির তুলনায় মঙ্গলবারের শুনানিতে একটা ছবি বদলাতে চলেছে। এতদিন জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করতে দেখা গেছে সিনিয়র অ্যাডভোকেট গীতা লুথরাকে। মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং। সম্প্রতি গণেশ পুজো উপলক্ষে প্রধান বিচারপতির বাড়িতে গেছিলেন নরেন্দ্র মোদী। জানিয়ে সমালোচনায় সরব হন আইনজীবী ইন্দিরা জয়সিং। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, খোদ দেশের প্রধান বিচারপতি প্রশাসন এবং বিচার ব্যবস্থার মধ্যে দূরত্বের সঙ্গে আপোষ করেছেন। এই ঘটনায় প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে আর আস্থা রাখতে পারছি না। বার অ্যাসোসিয়েশনের প্রকাশ্যে এই ঘটনার নিন্দা করা উচিত। ইঙ্গিতপূর্ণভাবে ইন্দিরা জয়সিং সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করার আগেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী লিখেছেন, সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং এবার সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন। সেই পোস্টে তিনি যে ছবি দিয়েছেন তাতে ইন্দিরা জয়সিং এর সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেই সঙ্গে অরূপ চক্রবর্তী আরও লিখেছেন, আইনজীবী ইন্দিরা জয়সিং মৃত্যুদণ্ডের কট্টর বিরোধী। 2012 সালের নির্ভয়া মামলার সময় তিনি নিহত তরুণীর মাকে অনুরোধ করেছিলেন দোষীদের ক্ষমা করে দেওয়ার জন্য। আরেকটি পোস্টে আবার এই ছবি দিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী লিখেছেন, মমতাদির লেখা বই ইন্ডিয়া ইন ডিস্ট্রেস এর আনুষ্ঠানিক উদ্বোধনে দিল্লিতে ডেরেক ওব্রায়েনের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ইন্দিরা জয়সিং। আইনজীবীদের দুটো সত্তা থাকে, একটা ব্যক্তিগত সত্তা আর একটা হলো আইনজীবী, তার হচ্ছে প্রফেশনাল সত্তা। যখন তিনি প্রফেশনালভাবে কোনো ব্রিফ নেবেন তখন ওই ব্যক্তিগত স্বার্থটাকে দূরে সরিয়েই ক্লায়েন্টের কথা ভেবেই ক্লায়েন্টের জন্য যেটা ভালো সেই সওয়ালই তিনি কোর্টে করবেন। এর সঙ্গে যতই সামাজিকভাবে অন্য কোনো ছবি থাকুক তার কোনো এফেক্ট ওই তেনার ওকালতির মধ্যে পড়বে না। এবার সবার নজর সুপ্রিম কোর্টের দিকে। এবিপি আনন্দ। আমি শীর্ষেন্দুদার কাছে এই জায়গায় আসবো। শীর্ষেন্দুদার টালা থানার ওসি, তাকে গ্রেফতার করেছে সিবিআই এবং তার বিরুদ্ধে মূলত অভিযোগ তথ্য প্রমাণ লোপাটের এবং খুন ধর্ষণের ক্ষেত্রে একাধিক গাফিলতি কিন্তু ইতিমধ্যে রিমান্ড লেটারে স্পষ্ট। কিন্তু প্রশ্নটা যেটা হচ্ছে যে ওসি একাই কি এই কাজ করেছিলেন? কারণ সেই সময় ঘটনাস্থলে তার পরে পরে যারা এসেছিলেন একাধিক একেবারে তাবড় তাবড় আইপিএস। তাহলে কোথাও দায় কি শুধুমাত্র ওসির? বা 14 তারিখ রাতে যে ভাঙচুরের ঘটনা ঘটে তারপরে 2জন এসিপি, একজন ইন্সপেক্টরকে সরানো হলো, কোথাও কি একেবারে পুলিশের নিচু তলায় ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে সেটা বুঝতে পেরেই ওপর তলায় এই পরিবর্তনের সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন? সব মরণ নয় সমান। যে জিনিসটা দেখতে হবে, যে মৃত্যু, যে কর্মক্ষেত্রে তরুণী চিকিৎসকের মৃত্যু মানুষের হৃদয় স্নায়ুকে নাড়িয়ে দিয়েছিল, সেই এই আন্দোলনের ডাক্তারবাবুদের স্বচ্ছতা হচ্ছে এদের শক্তি। গত সুপ্রিম কোর্টে শুনানিতে টাইম লাইন নিয়ে কথা বলেছিলেন,
প্রত্যেকটা জায়গা দেখতে হবে। সকালবেলার ঘটনা, রাত 11:45 তার এফআইআর, 1 ঘন্টা বাদে আজকে অধ্যক্ষ আসছেন। তারপরে যিনি আজকে টালা থানার ওসি, তাকে অ্যারেস্ট করা হয়েছে বটে, কিন্তু এনার নির্দেশে কিছু হয়নি, ওপরওয়ালার নির্দেশে হয়েছে। নিচুতলার পুলিশদের অ্যারেস্ট করে কিচ্ছু হবে না। একটা জিনিস দেখতে হবে, ডাক্তারবাবুরা খুশি হতে পারেন, মানুষ খুশি নয়। মানুষ একটা জিনিস চায় যে সিপি থেকে ডিসি নর্থ এবং ডিসি সাউথ প্রত্যেককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। কারণ ডিসি নর্থ মা বাবার কাছ থেকে টাকা অফার করেছিলেন মা বাবাকে। ডিসি সেন্ট্রাল যে জিনিসটা নবান্ন এবং লালবাজার থেকে প্রেস বিবৃতিতে কাগজ বেরোয় সেটাকে প্রতিটা মানুষ সত্যি বলে মনে করে, কিন্তু ডিসি সেন্ট্রাল ছবি ক্রপ করে 40 ফুট এবং 11 ফুটের দেখাচ্ছিলেন। 40 ফুটটা কি কুমির ডাকা খেলার জন্য, আর 11 ফুটটা কি মাছের বাজার, যে হোক ঢুকে পড়তে পারে? কি করে বললেন আপনি? যে কর্ডনটা করেছেন সেটা অন্তত অনেক ঘন্টার পর কর্ডন করেছেন। সেই পাশের যে বিল্ডিং, সেই বিল্ডিংটা ভাঙার কে দায়িত্ব দিয়েছিল? প্রত্যেকটা প্রশ্ন, প্রতিটা প্রশ্ন সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে। আজকে সেই জিনিসের জন্য মানুষ অপেক্ষা করে আছে। নট অপসারণ, কখনোই অপসারণ নয়, আপনাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমি এই জায়গায় একবার শতরূপাদির কাছে আসি। শতরূপাদি, সর্বোচ্চ আদালতের যে পর্যবেক্ষণ ছিল, তারপরে সিবিআই এর রিমান্ড লেটার এবং তারপরে গতকালের প্রশাসনিক এই সিদ্ধান্ত, কোথাও কি একেবারে এক সারিতে বসানো যায় এদের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো করেছেন জুনিয়র ডাক্তাররা, কোথাও সেগুলোকে মান্যতা দিয়েই তো এদেরকে সরানোর সিদ্ধান্ত নিল গতকাল প্রশাসন? দেখো, প্রশাসন তো একেবারে ব্যাকফুটে চলে গেছে। আজকে জুনিয়র ডাক্তারদের শীর্ষেন্দু বললেন স্বচ্ছতা, আমি বলবো একদম দৃঢ়তা। কি সুন্দর, এক ফোঁটা ভায়োলেন্স না দেখিয়ে, একটা জোর গলায় কথা না বলে, বৃষ্টিতে ঠায় দাঁড়িয়ে থেকে হাত জোর করে মমতা ব্যানার্জিকে পিছু হটাতে বাধ্য করলো। হ্যাঁ, আমি মানলাম মুখ্যমন্ত্রী হয়ে ধর্ণা মঞ্চে এসেছিলেন, মুখ্যমন্ত্রী হয়ে হাতে পায়ে ধরেছেন, কিন্তু ব্যাপারটা এতটাই ল্যাক অফ ফেথ চলে গেছে যে আজকে সাধারণ মানুষের প্রতীক হিসেবে জুনিয়র ডাক্তাররা 40 জন যারা গেছিল, তারা বিন্দুমাত্র একটা ভরসা দেখাতে পারলো না। মুখ্যমন্ত্রী, হাইয়েস্ট পার্সন অন দ্য স্টেট, তার উপর বিন্দুমাত্র ভরসা কাউর নেই। এটা অত্যন্ত চিন্তাদায়ক ঘটনা, মানে জায়গায় পৌঁছে গেছে। এবং এটার জন্যে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন যে আজ নয়তো কাল সিবিআই পরপর এক একজনকে ধরবে, তখন উনি বলবেন যে না না, ও তো আমাদের কেউ নয়। যেরকম সন্দীপ ঘোষ নাকি উনার কেউ নয়, এদের কেউ উনার বন্ধু নয়, কেউ উনার শত্রু নয়। এইগুলো হচ্ছে সমস্ত এভিডেন্স ট্যাম্পার করার কি কারণ থাকতে পারে? কেনই বা আমরা লুকোবো? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার এই কথা বলেছেন। একদম। এবং তাহলে প্রশ্নটা এই জায়গায় থাকবে যে দেখো, একাধিক প্রশ্ন কিন্তু এখনো থেকে যাচ্ছে। সব সংসার অবসান হচ্ছে এমনটা নয়, কারণ বিনীত গোয়েল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে একটু ধৈর্য তো রাখতে হবে। কেউ বা কারা যদি মনে করেন যে এভিডেন্স ট্যাম্পার করেছে, সিবিআই কে তদন্তভার দেওয়া রয়েছে, সিবিআই তদন্ত করুক, সিবিআই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, আমাদের তো কোনো আপত্তি নেই। আজ যখন সিবিআই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করছে টালা থানার ওসিকে, তারপরও তিনজন আইপিএস অফিসার তার বাড়িতে চলে যাচ্ছেন, কি বার্তা দেওয়ার চেষ্টা করছেন? যে তারা পাশে রয়েছেন তার? না দেখুন, একদমই আমরা এটা মনে করি না যে ঘটনার পরবর্তীকালে টালা থানার ওসি কিংবা ডিসি নর্থ কিংবা অন্যান্য কোনো আইপিএস অফিসার নিজে কোনো সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, এইরকম একটা ঘটনায় সঙ্গে সঙ্গে যখন পুলিশ কমিশনার পৌঁছে গেলেন, নিশ্চিতভাবে তার নিচুতলার পুলিশের কোনো কর্তা বা কর্মী ঘাড়ে মাথার ক্ষমতা নেই যে একা কোনো সিদ্ধান্ত নেওয়ার। ওই দিন যা যা ঘটনা ঘটেছে, কোর্টের অবজারভেশনে যা যা সামনে এসছে, বিরোধীরা সংবাদ মাধ্যম যা যা প্রশ্ন তুলছে, সমস্ত ক্ষেত্রে তদন্ত প্রভাবিত করা, তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে টালা থানার ওসির যা ভূমিকা, ডিসি নর্থের তাই ভূমিকা, এমনকি পুলিশ কমিশনারের তাই ভূমিকা। আপনারা একটু ভুলে যাবেন না, সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে বলেছিলেন যে আমি ওই দিন ডেড বডিটা যতক্ষণ না দাহ হচ্ছে ততক্ষণ আমি পুলিশ কমিশনারের সঙ্গে রাত 2টো অবধি ফোন টু ফোন ছিলাম। তার মানে লোয়ার লেভেল থেকে টপ লেভেল অবধি সবটাই ফোনে কনভারসেশন অনুযায়ী হয়েছে। আমরা তাই বামপন্থীরা রাজনৈতিকভাবে এটাকে মনে করি যে স্বাস্থ্যমন্ত্রী, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল এবং পুলিশ কমিশনার, এদের সবাইকে হেফাজতে নিয়ে সিবিআইকে জেরা করতে হবে। 1, 2, আমি বলছি কালকে জুনিয়র ডাক্তারবাবুদের আন্দোলনের আংশিক জয় হয়েছে। সরকার উদ্ধত্ত, দম্ভ, অহংকার, মিথ্যাবাদী সরকার তাদের মাথা আংশিক নুইয়েছে, কিন্তু সিদ্ধারাটা এখনো তাদের শক্ত হয়নি। কেন বললাম এই কথা? আপনার মনে আছে সন্দীপ ঘোষ
যতক্ষণ না সিবিআই এর হাতে অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরকার কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি তার বিরুদ্ধে। দুই, আপনি যদি দেখেন টালা থানার ওসি নার্সিংহোমে ভর্তি হয়ে গেলেন, কলকাতা পুলিশ কমিশনার তার ডিপার্টমেন্টাল ইনকোয়ারি পর্যন্ত করেনি, অভিযোগ তো উঠেছিল, আজ অব্দি সরিয়েছিল, সরাননি। তিন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে পছন্দের জায়গায় তাকে সরিয়ে দেওয়া হলো। আপনার মনে পড়ে নির্বাচন পরবর্তী সময়ে যখন নির্বাচন কমিশন একজন আইপিএস অফিসারকে দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছে, অনাস্থা জানাচ্ছে, নির্বাচনের রেজাল্ট বেরোনোর 2-3 ঘন্টার মধ্যে তাকে আবার পুনরায় শপথে বহাল করা হয়েছে। আপনার মনে পড়ে দুর্নীতিতে অভিযুক্ত রাজীব কুমার, তাকে যখন সিবিআইডি ডেকে পাঠায় সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ধর্ণা মঞ্চ বেঁধে বসে গেছিলেন। আমি বলছি লিস্টটা লম্বা। 11 সালের পর থেকে প্রাথমিক শিক্ষা সংসদ দুর্নীতির ঘুঘুমাংসা, সেখানে মানিক ভট্টাচার্যের চেয়ার কোনোদিন বদল করা হয়নি। এমনকি একের পর এক শিক্ষা অধিকর্তা যারা আজকে জেলের ভাত খাচ্ছে তাদের কারোর বদল করা হয়নি। আমাদের প্রশ্নটাই একটাই, কেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সাদা শাড়ির আলারে মামাটি মানুষের কথা বলেন, তিনি কেন এই চোর গুন্ডা দুর্নীতিগ্রস্ত আমলাদের শেল্টার দেন? তাহলে কি উল্টোটাই সত্য যে সমস্ত আমলারা চোর গুন্ডা বদমায়েশদের শেল্টার দেয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় যিনি গুন্ডা কন্ট্রোল করেন তাদের কথা মতন কিংবা পুলিশ মন্ত্রীর কথা মতন অপরাধীদের আড়াল করবার চেষ্টা করেন, তাদের মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থাকে, সদ অফিসারদের মাথার উপর থাকে না? তাহলে গোটা অ্যাডমিনিস্ট্রেশনের সিস্টেমের বদল যতদিন না হবে ততদিন এরকম ঘটনা বারে বারে ঘটবে। প্রশাসন কিন্তু বারবারই বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলছেন, দোষী কাউকেই কিন্তু ছাড়া হবে না, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন কিন্তু একেবারে অঙ্গীকারবদ্ধ। এবং গতকালও কিন্তু একেবারে 4 জনকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিকেল 4টের পর কিন্তু বিনীত গোয়েল তিনিও তার দায়িত্ব হস্তান্তর করবেন। বৃহস্পতিবার শনিবার হতে হতেও বৈঠক হয়নি, যদিও গতকাল শেষ পর্যন্ত কিন্তু আলোচনার জট কেটে গিয়েছে। 5 ঘন্টা বৈঠক হয়েছে। জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু খুশি। কি বললেন একবার শুনুন। দীর্ঘ 38 দিন অপেক্ষার পরে আজকে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলন একটা জয়ের মুখ দেখছে। তাদের 5 দফা দাবির মধ্যে বেশ কয়েকটি দাবি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মানতে বাধ্য হয়েছেন। এই যে একটা ঐতিহাসিক আন্দোলন, এই আন্দোলনে যে জয় জুনিয়র ডাক্তাররা পেল, এর পেছনে সর্বস্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট, প্যারামেডিক, নার্সিং স্টুডেন্ট সকলের যে ভূমিকা রয়েছে তার জন্য মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানায়। এবং এও বলতে চাই, এখনও পর্যন্ত যে দাবিগুলো এখনও পূরিত হয়নি, সেই অপূরিত দাবিগুলির জন্য আগামী দিনে আন্দোলন জারি রাখতে হবে। এই জয়ের ফলে আগামী দিনে এই বার্তায় মানুষের কাছে গেল যে আন্দোলনই পারে দাবি আদায় করতে, শাসককে তাকে বাধ্য করতে, মানুষের দাবি ফিরিয়ে দিতে। দেবনারায়ণ, অত্যন্ত উল্লেখযোগ্য একটা বক্তব্য কিন্তু। জুনিয়র ডাক্তাররা স্পষ্ট বলছেন যে এ তো সবে শুরু। মানে যেভাবে 38 দিন মাটি কামড়ে তারা পড়ে রইলেন, স্বাস্থ্য ভবনের বাইরে 8 দিন ধরে বসে রয়েছেন, বৃষ্টি ঝড় জল সবকিছুকে উপেক্ষা করে, বলছেন এ তো সবে শুরু, এরপরে কিন্তু আন্দোলন চলবে। এই সরকারের বিভিন্ন দফতরে একের পর এক ঘুঘুর বাসা রয়েছে, যে অভিযোগগুলো বিরোধীরা করে, কোথাও কি মনে হচ্ছে যে এবার একটা ভয়ের জায়গা তৈরি হচ্ছে, একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে? দেখো, রবীন্দ্রনাথের চোখের বালিতে একটা কথা বলেছিলেন, বিনোদিনী বিহারীকে বলেছিল, অধিকার লাভের যে মর্যাদা আছে সে মর্যাদা রক্ষা করতে গেলে অধিকার প্রয়োগও সংযত হতে হয়। আমার স্নেহের আমার ভাই বোন যারা ডাক্তার আছেন, জুনিয়র ডাক্তার, আজকে যেটুকু আন্দোলনে দেখে নিন কার্যকরী হচ্ছে কিনা। এরপরে বৃহত্তর স্বার্থে, কারণ আপনারা হচ্ছে ভগবান, কারণ আপনাদের জন্যই আমরা কেন সবাই বেঁচে আছে। আজকে সত্যি যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলোর দিকে নজর দিন, আন্দোলন চলুক। এবং সঙ্গে সঙ্গে এই নিপীড়িত নির্যাতিত যারা চিকিৎসা পাচ্ছে না, বিশেষ করে দরিদ্র শ্রেণী, কোথাও কি আপনার মনে হয় এই যে 4 জনকে যে সরানোর সিদ্ধান্ত হলো, কোথাও তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল তাকে সরকার মান্যতা দিল গতকাল এবং সেই কারণে সরানো হলো? না শুনুন, একটা এই আন্দোলন আনপ্রেসিডেন্টেড আন্দোলন, এটা এই আন্দোলন দেখিনি নিঃসন্দেহে ন্যায্য দাবির প্রতি আন্দোলন। জিনিসটা তো ঘুণ ধরেছে, অবস্থা তো পরিষ্কার, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে। এই সন্দীপ ঘোষ, না নিশ্চয়ই এটা নয়, না শুনুন, আজকে এই জিনিসটা সত্যি, আমি ওদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, দেখুন এইটা কার্যকরী কতদূর হয়, আপনারা কাজও করুন,
আন্দোলনও করুন, কিন্তু সার্ভিসটা দিন যাতে অন্তত যারা বিশেষ করে দরিদ্র তাদের জন্য উপকার করে। দেবনারায়ণ দা অ্যাজ ইউজুয়াল ছড়ায় বললেন, কিন্তু কথাটা অধিকারের নয়, কথাটা হচ্ছে কর্তব্যের। এবং সবচেয়ে বড় কথা যে নিজেদের কর্তব্যে চিকিৎসকরা ফিরে আসতে চান দ্রুত, তারা বারবারই বলছেন। তবে যে নির্দেশ হয়েছে সেটার বাস্তবায়ন দেখে তবেই তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করবেন। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।